বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কয়েক রাতে আমার স্বামী বাড়িতে ফেরেনি। আমি ভয় পেয়ে শ্বশুরের ঘরে গেলাম। এরপর শ্বশুর আমার সঙ্গে যা করল তা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সকল আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনই একটা অন্ধকার রাত। আমার স্বামী অনেক এখনও বাড়ি ফেরেনি। রাত 12:30 বাজে। আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সঙ্গে সঙ্গে আমার বুকটাও ধকধক করছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার অন্ধকারে খুব ভয় লাগে, আর এখন চারিদিক অন্ধকার। এমনিতেই আমি অনেকের না ফেরার জন্য চিন্তায় ছিলাম, তার উপর এই অন্ধকার। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি কোনো রকমের জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এত জোরে ডাকলো যেন মনে হলো সে আমাদের উঠোনে চলে এসেছে। ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়িতে তখন আমার শ্বশুর নলিনীবাবু ছাড়া আর কেউ ছিল না। তিনি তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি বসার ঘরে একা ছিলাম। আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে এবং সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম। আমি তার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম। যখন ঘরের দরজাটা খুলল তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি বলি, বাবা, আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে। আমি কি আপনার ঘরে আসতে পারি? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না। তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আমার শ্বশুরমশাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন। তারপর ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার সঙ্গে যা হয়। একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সব সময় হীনমন্যতায় ভোগে। আজকাল আমার সঙ্গে সেটাই হচ্ছে। অনেক একটা খুব সুন্দর দেখতে যুবক। আমিও দেখতে খারাপ ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা সামান্য একটু চাপা ছিল। এই কথাটা আমাকে বিয়ের একদিন পরেই আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনতে হয়। সকালে যখন আমি নাশতা খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয়স্বজন ছিল। খাবার টেবিলে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তার বোনেরাও বসেছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আত্মীয়স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুর মশাইয়ের ভাই বোন ছিল। আমি তাদের সঙ্গে বসে নাশতা খেলাম। আমার শ্বশুরমশাই সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি খুব খোশ মেজাজে ছিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে গেল। তখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুরমশাই ছিলাম। আমার বিবাহোত্তর অনুষ্ঠানে এখনো অনেকটা সময় বাকি আছে। আমার শ্বশুরমশাই আমার জন্য চা বানিয়ে আনেন। তিনি বলেন, আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত, তাই আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, অনেক এমনিতে খুব ভালো ছেলে, সে আমার সব কথা শোনে। তুমিও মেয়েটা ভালো, কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো। ওই যে কথায় বলে না, বসেই হয় যাকে সবসময় কাছে পেতে ইচ্ছে করে। তার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি তাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তিনি বলেন, গতকাল রাতে অনেক ঘরের বাইরে এসেছিল। আমিও তখন জল খেতে উঠেছিলাম, তাই আমার তার সঙ্গে দেখা হয়ে যায়। সে আমাকে বলে, বাবা, তুমি ইপসিতার মধ্যে কি এমন দেখেছিলে? তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ। তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতে। এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে অনেক গতকাল রাতে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। সে এমন কোনো কথাও বলেনি। সে বরং আমার প্রশংসাই করছিল। তবে হ্যাঁ, আমার মনে আছে যে অনেক রাত 3টে নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পর আবার ফিরেও এসেছিল। আমি হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বলেন, আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি গতকাল অনেককে খুব বকেছি আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে। সে তোমাকে এরকম কোনো কথা তো বলেনি? আমি মাথা নেড়ে বললাম, না। এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ গতকাল রাতে অনেকের সঙ্গে আমার ব্যবহার খুব ভালো ছিল। নলিনীবাবু এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয়। তিনি বলেন, আমি বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয়। তুমি কিছু মনে করো না মা, কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে। তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল, কিন্তু তোমার আসল রংটা তো।
তার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছি না আমি কি জবাব দেব। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তখন আমি একটু মেকআপ করেছিলাম, কিন্তু সেটাই তো স্বাভাবিক। আজকাল সব মেয়েরাই তো একটু আত্মসজ্জা করে। অনিকের সঙ্গে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বা ননদ থাকবে না। কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুরমশাই বিয়ের পরপরই আমার খুঁত ধরতে শুরু করবেন? যেভাবে বিয়েটা হয়েছিল সেভাবেই বিবাহোত্তর অনুষ্ঠানটাও পেরিয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার স্বামী থাকতো। এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু তিনি অনিকের ব্যাপারে যেসব কথা বলতেন সেসব শুনতে আমার ভালো লাগতো না। অনিক অফিসে যাওয়ার পরেই বাবা আমার ঘরে চলে আসতেন। আমি তখন অনিকের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য নাস্তা বানাও, তারপর আমরা দুজনে বসে গল্প করব। তিনি আমার সঙ্গে বন্ধুর মতো কথা বলতেন। আমি তাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সব সময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন। আমি যখন রান্নাঘরে থাকতাম তখন তিনি সেখানে এসে হাজির হতেন। আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন, এভাবে নয়, এভাবে বানাও, অনিকের এই খাবারটা পছন্দ, এটা নয়। এমনিতেই তুমি দেখতে ভালো নাও, তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে স্বামীর মন জিতবে কি করে? মাঝে মাঝে আবার বলতেন, তুমি রুটিটা গোল করে বেলতে পারো না, অনিক তো তোমার রুটি দেখেই খাবার ছেড়ে উঠে যাবে। সব সময় যদি কেউ কারোর মাথার ওপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমাকে আরও বিচলিত করে তোলে। একদিন আমার শ্বশুর নলিনীবাবু বলেন, অনিক কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে ইচ্ছে করে। তুমিও অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছো, চলো তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমরা শপিং করতে যাব। বাবা আমার সঙ্গে আমার শাশুড়ির মতোই ব্যবহার করতেন। আমার সব কাজে ভুল ধরতেন, বলতেন অনিকের এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। আমার বাজারে যেতে ইচ্ছে করছিল না, তাই আমি বাবাকে বললাম, আজকে ছেড়ে দিন। কিন্তু তবুও তিনি আমাকে জোর করে বাজারে নিয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব যেটা পরে তুমি খুব সুন্দর দেখাবে। তিনি আমাকে মলে নিয়ে গেলেন আর বললেন, তোমার পছন্দ মতো একটা শাড়ি তুমি কিনে নাও। আমি কালো রঙের একটা শাড়ি পছন্দ করলাম, কিন্তু বাবা বললেন, এমনিতেই তোমার রঙটা খুব কালো, তার উপর তুমি যদি কালো রঙের জামা পরো তাহলে তোমাকে ভূতের মতো দেখাবে। তিনি আমার জন্য একটা হালকা রঙের শাড়ি পছন্দ করলেন, যেটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু আমি চুপ করে রইলাম। তিনি বলেন যে এই রঙটা পরে তোমাকে ভালো দেখাবে। আমি যখন শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে অনিককে একটা অন্য মেয়ের সঙ্গে। বাবাও সেটা দেখতে পেলেন। অনিকের সঙ্গে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল। বাবা বলতে লাগলেন, দেখেছ, আমি বলেছিলাম না অনিকের সুন্দরী মেয়ে খুব পছন্দ, সে যেখানে সৌন্দর্য দেখে সেখানেই চলে যায়। অনিক সেই মেয়েটার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিল। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছু তছনছ করে দিতে। আমি ভাবতে লাগলাম যে অনিক কেমন ছেলে, সে আমাকে বলে সে আমাকে ভালোবাসে আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সঙ্গে ঘুরছে। আমার শ্বশুর নলিনীবাবু বলেন, আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মা, তবে ছেলেরা একটু স্বাধীনচেতা হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে। বাবা আমাকে জল খাওয়ান আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকেন। বাবা বললেন, আমি অনিকের সঙ্গে কথা বলবো, কিন্তু আমি কিছু গ্যারেন্টি দিতে পারছি না। আমি অনিকের জন্য কি না করতাম, তার পছন্দের খাবার বানাতাম, তার পছন্দ মতো ঘর সাজিয়ে দিতাম, এমনকি নিজেকেও তার মনের মতো তৈরি করার চেষ্টা করতাম, কিন্তু অনিকের আমার এত আত্মত্যাগ চোখেও পড়ে না। রাতে যখন অনিক বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম। অনিক আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমার তো ইচ্ছে করছিল এক্ষুনি বলে দিই যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি, কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন, বলেছিলেন যে এটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে। অনেক যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে।
আমি অনিককে বলি যে আমার মাথা ব্যথা করছে। অনিক বলে, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এমনিতেই তোমার গায়ের রং কালো, তার ওপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছো, তোমাকে একেবারে ভূতের মতো দেখাচ্ছে। আমার গালে একটা হালকা চাটি মেরে সেই কথাটা বলে। কথাটা শুনে আমার খুব অভিমান হয়। আমি বলি, আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন? আমার কথা শুনে অনিক আমার দিকে তাকিয়ে থাকে, তারপর একটু হেসে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, ভুল যখন হয়েছে তখন তোমাকে সহ্য করতেই হবে। এই বলে সে হেসে হেসে আমার পাশে এসে বসে, আমার হাতটা ধরে বলে, আমি মজা করছিলাম, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না। হয়তো আমার শ্বশুরমশাই তাকে বারণ করেছে, তাই সে তার মনের কথাটা বলেও সেটাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। আমি আমার হাতটা অনিকের হাত থেকে সরিয়ে নিই আর বলি, আমি কোথাও যাব না, আমার মাথা ব্যথা করছে, আমি ওষুধ খাবো আর ঠিক হয়ে যাব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে আর সব সময় তার খুঁত ধরে, তাহলে একসময় স্ত্রীরও তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়। অনিকের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল। একদিন আমার শ্বশুর নলিনীবাবু বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে, তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমি একটা সুন্দর কালো রঙের শাড়ি বের করে পরে ফেললাম। সেটা পরে আমি আয়নায় তাকালাম। আমার রং অতটাও চাপা নয়, হালকা চাপা, আর এই রঙের শাড়িটা পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। সেই সময় অনেক ঘরে আসে আর আমার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যতই সাজগোজ করো না কেন, আমার মতো সুন্দর তুমি কখনোই হতে পারবে না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায়। আমার মনটা পুরো ভেঙে যায়। এতক্ষণ আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে, কিন্তু অনিকের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল। মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকেই ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয়। আমি অনিকের কাছ থেকে সরে আসি। রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি। তারপর এক এক করে টিস্যু পেপার বার করে আমার মেকআপ মুছতে শুরু করি। এটা দেখে অনেক একটু গম্ভীর হয়ে যায় আর বলে, ইপসিতা, তুমি এটা কি করছো? আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি বলি, আমি কোথাও যাব না। অনেক বলে, এমন ছেলে মানুষই কেন করছো তুমি? তুমি একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো? আমি বললাম, আমার ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ আমি তোমার পাশে মানাবো না। আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে? ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তাদের কারো সঙ্গে তুমি রাতটা কাটিয়ে এসো। এটা বলার সঙ্গে সঙ্গে অনিক আমার গালে একটা জোরে থাপ্পড় মারে। আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না। আমি অনিকের কাছ থেকে এটা আশা করিনি। অনিক বলে, এসব কি কথা বলছো তুমি? তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয়? আমাদের গলার আওয়াজ এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে পর্যন্ত আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বলি, আমার সামনে ভদ্রলোক সেজো না অনিক। অনিক আমাকে চেপে ধরে বলে, বলো ইপসিতা, তুমি আমাকে চরিত্রের দিকে আঙুল তুলছো? আমিও তোমার চরিত্রের দিকে আঙুল তুলতে পারি। আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জানি, বুঝেছ? এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি অনেককে বলি, অনেক আমাকে ছাড়ো, আমার লাগছে। অনেক বলে, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি আমার এর বাইরে চলে যাচ্ছ। তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। সেই সময় আমাদের দরজায় কেউ একজন ধাক্কা দেয়। অনেক আমাকে ছেড়ে গিয়ে দরজাটা খোলে। আমার শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢোকেন। বাবা বলেন, তোমরা এসব কি করছো? তোমাদের গলার আওয়াজ সারা বাড়িতে শোনা যাচ্ছে। অনেক বলে, বাবা তুমি ওকে বলে দাও ও যেন এইসব কথা মুখেও না আনে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসেন। আমি বলি, সবসময় অনেক আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমাকে যখন ওর এতটাই অপছন্দ, তখন ও আমাকে বিয়ে করলো কেন? আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে ভোলাতে শুরু করেন আর বলেন, অনেক এই রকমে, আমি ওকে বোঝাবো, তুমি চিন্তা করো না। আমি তো চাই যে তোমরা দুজনে সুখের সংসার করো, কিন্তু তার কোনো নমুনা আমি দেখছি না। আমার শ্বশুর বললেন, দেখো মা, ছেলেরা কখনো আপোষ করে না, মেয়েদেরই আপোষ করতে হয়। তোমাকে নিচু হতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ছিলাম, আমি ভালো পরিবার থেকে এসেছিলাম। তা সত্ত্বেও আমি অনেকের সব কথা মেনে নিতাম। এরপরেও যদি অনেকের শুধু আমার খারাপটাই চোখে পড়ে, তাহলে আমি কি করতে পারি? বাবা বলেন, এখন তুমি তৈরি হয়ে নাও, না হলে ঝামেলা আরও বাড়বে।
আমি না চাইতেও আবার তৈরি হলাম আর বিয়ের বাড়িতে গিয়ে চুপচাপ এক কোণে বসে রইলাম। অনেক বারবার আমার দিকে তাকাচ্ছিল। বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে করাঘাত করল। সাধারণত আমার শ্বশুর দরজা খুলতেন, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে এলেন না। দেখে আমি গিয়ে দরজাটা খুলি। আমি দেখলাম একটা কম বয়সী ছেলে এসেছে। সে জিজ্ঞেস করে, নলিনী বাবু আছেন? সে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছিল। আমি বললাম, হ্যাঁ আছেন। সে বলে, তিনি আমাকে বাড়িতে ডেকেছেন। আমি সরে দাঁড়ালাম যাতে ছেলেটা বাড়ির ভেতরে ঢুকতে পারে। আমি বাবার ঘরটা তাকে দেখিয়ে দিলাম আর সে বাবার ঘরের দিকে চলে গেল। তখনই আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন আমি দেখলাম আমার শ্বশুর মশাইকে সামনের গলি থেকে বাড়ির দিকে আসতে। আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমার শ্বশুর মশাই যদি বাড়িতেই না থাকেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বলবে কেন? আমি ছেলেটাকে জিজ্ঞেস করি যে সে এখানে কেন এসেছে। সে বলে, আমাকে নলিনীবাবু এখানে আসতে বলেছেন। আমি বলি, তুমি মিথ্যে কথা বলছো, বাবা তো এখন বাইরে থেকে ফিরছেন, তাহলে তিনি তোমাকে বাড়িতে আসতে বলবেন কেন? আমি যখন ছেলেটার সঙ্গে কথা বলছিলাম তখনই বাবা বাড়িতে এসে পৌঁছান। বাবা সেই ছেলেটাকে দেখে আমার দিকে বিস্মিতভাবে তাকায়। তখনই ছেলেটা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমি দেখে হতভাগ হয়ে যাই। বাবা আমাকে জিজ্ঞেস করেন, এই ছেলেটা কে? সে কেন এখানে এসেছিল? বাবার প্রশ্ন আমাকে বিচলিত করে। আমি বলি, সে আপনাকে খুঁজতে এখানে এসেছিল বাবা। সে বলছিল আপনি নাকি ওকে ডেকেছেন। বাবা বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি তো এই ছেলেটাকে চিনিই না। আমার মাথা ঘুরতে শুরু করে। আমি বলি, আমি সত্যি বলছি বাবা, এই ছেলেটা আমাকে এটাই বলেছে। বাবা বলে, যে কেউ এসে তোমাকে বলবে যে সে আমার সঙ্গে দেখা করতে চায় আর তুমি তাকে বাড়ির ভেতর ঢুকতে দেবে? বাবা যখন আমার সঙ্গে তর্ক করছিলেন তখনই অনেক বাড়িতে ফিরে আসে। সে কিছু কথা শুনতে পেয়ে যায়। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বাবা সঙ্গে সঙ্গে চুপ করে যান আর আমাকেও চুপ করে যেতে বলেন। অনেককে বলেন, না কিছু হয়নি। অনেক জিজ্ঞেস করলো কিন্তু বাবা কিছুই বললেন না। তারপর অনেক বলে যে সে শুনতে পেয়েছে যে বাড়িতে কেউ একজন এসেছিল। কে এসেছিল? বাবা বলে, তুমি বাদ দাও অনেক, আমি আছি, আমি সব সামলে নেব। অনেক আমার দিকে রেগে তাকালো। তারপর সে নিজের ঘরে চলে যায়। অনেকের যাওয়ার পর বাবা বলেন, ওকে কিছু বলার দরকার নেই, আমি চাই না তোমাদের মধ্যে আবার ঝামেলা হোক। এই ঘটনার কয়েকদিন পরেই একটা রাতে অনেক বাড়িতে ফিরতে দেরি করে। আমি খুব চিন্তা করছিলাম আর তখনই লাইটটাও চলে যায়। আমি বাধ্য হয়ে আমার শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে উপস্থিত হই। কিন্তু যেই আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকি আমার মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছিলাম না সে কে। আর ঠিক সেই সময় লাইটটা জ্বলে ওঠে। আমি দেখি আমার শ্বশুরমশাই বিছানায় শুয়ে আছেন আর যে আমাকে জড়িয়ে ধরে আছে সেই ছেলে যে আমার শ্বশুরমশাইয়ের খোঁজে আমাদের বাড়িতে এসেছিল। আমি ভয় পেয়ে গেলাম। ওই ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। আর ঠিক সেই সময় অনেক ঘরে এসে ঢোকে। এইসব দেখে তো অনেক রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। তখন আমার শ্বশুরমশাই উঠে বসে বলেন, এই ছেলেটা আর তোমার বউ দুজনে মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল, ভালো হয়েছে তুই এদেরকে হাতে নাতে ধরতে পেরেছিস। আমি অবাক হয়ে বলি, বাবা আপনি এসব কি বলছেন? বাবা বলেন, অনেক, তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে, আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তুই নিজের ইচ্ছে মতো কাজ করলি। এবার দেখলি তো এই মেয়েকে বিয়ে করার নমুনা। এবার আমি আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ধরতে পারলাম। ছেলেটা তো পালিয়ে গেল। মনে হয় আমার শ্বশুরমশাই তাকে টাকা দিয়ে এখানে এনেছিল আমার বদনাম করার জন্য, আমাকে অনেকের চোখে ছোট করার জন্য। অনেক আমার বাবাকে ফোন করে বলে আমাকে এসে নিয়ে যেতে, কিন্তু আমি অনেককে সব কথা বলে দিই। আমি বলি, তোমার বাবাই আমাকে তোমার নামে খারাপ কথা বলতো, তিনি আমাকে ভুল বুঝিয়েছিলেন, এতে আমার কোনো দোষ নেই, আমি ভগবানের দিব্যে দিচ্ছি, আমি ওই ছেলেটাকে চিনি না। অনেক বলে, ঠিক আছে, আমি কাল ওই ছেলেটাকে খুঁজে বের করব আর তারপর তার মুখ থেকে সব সত্যি কথা বের করব। যদি প্রমাণিত হয় যে তুমি মিথ্যে কথা বলছো তাহলে আমি তক্ষুনি তোমাকে ডিভোর্স দেব। দুদিন পরে অনেক ওই ছেলেটাকে খুঁজে বের করলো আর তাকে মেরে তার থেকে সব সত্যি কথা বের করে নিল। সে আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ফাঁস করে দিল। অনেক আমাকে তার এক বন্ধুর বিয়েতে দেখেছিল আর আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল, তাই সে তার বাবার কাছে জেদ ধরেছিল যাতে তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু আমার শ্বশুরমশাই চেয়েছিলেন অনেকের বিয়ে তার ভাইয়ের মেয়ের সাথে দিতে। তিনি এই সব ষড়যন্ত্র এই জন্য করেছিলেন যাতে অনেক আমাকে ছেড়ে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে। কে বলে যে শুধু শাশুড়িরাই বৌমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? এই কাজটা মাঝে মাঝে কিছু শ্বশুরও করে থাকেন।